ওয়েলকাম স্টুডেন্ট। অষ্টম শ্রেণীর ইতিহাস, রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা, প্রথম স্কুল। তোমাদের এইবারে 50 নাম্বার, দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন, তোমাদের 50 নাম্বার হবে। আমি প্রথম স্কুলের শর্ট কোশ্চিন এবং যে 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার সমস্ত কোশ্চেনের উত্তর তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথম আমি যে শর্ট কোশ্চেনগুলো যেগুলো আছে সেগুলো আমি একটি খাতায় করে নিয়েছি, সেগুলো তোমাদের সামনে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, প্রথম প্রশ্ন ছিল, বাংলায় ইজারাদারি ব্যবস্থা প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিং 1772 খ্রিস্টাব্দে। তোমরা বইটা মিলিয়ে নিবে, একবারে যেরকম দাগ নাম্বার আছে সেইভাবেই আমি করেছি। তারপরে কি আছে দেখো, তারপরে আছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। ভারতের রেলপথ ব্যবস্থার সূচনা করেন লর্ড ডালহৌসি কত খ্রিস্টাব্দে? 1853 খ্রিস্টাব্দে। বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশ করেন জেমস অগাস্টাস হিকি 1780 খ্রিস্টাব্দে। জ্যোতিরাও ফুলে নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য স্থাপন করেন সত্য শোধক সমাজ। নীল বিদ্রোহের একজন নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস। ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় আরবে কার নেতৃত্বে? আব্দুল ওয়াহাব এর নেতৃত্বে। তারপরে কি আছে, জাতীয় মেলা বা হিন্দু মেলা এর প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। তারপরে কি আছে, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি করেন বাল গঙ্গাধর তিলক। তারপরে কি আছে, বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপাত্র ছিল যুগান্তর পত্রিকা। তারপরে আছে, কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরম আকার ধারণ করে? সুরাট অধিবেশনে, যেটা 1907 খ্রিস্টাব্দে হয়েছিল। কত খ্রিস্টাব্দে নাট্যা ভিনয় নিয়ন্ত্রণ আইন পাস হয়? 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক জারি করেন নাট্যা ভিনয় নিয়ন্ত্রণ আইন। তারপরে আছে দেখো, দুইয়ের দাগের 2 হলো, দুইয়ের দাগের এবার 3। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তারপর আছে সম্পদের বহির্গমন কি? তোমরা দেখে নিবে, আমি আর পড়ছি না। এটা তোমরা দেখো, উপনিবেশ হিসেবে ভারতের সম্পদকে ব্রিটেনে নানাভাবে স্থানান্তরিত করা হতো, তার প্রতিদানে অবশ্য অর্থনৈতিক উন্নয়ন হতো না। এইভাবে দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকেই সম্পদের বহির্গমন বলে। কোনটি ঠিক কোনটি ভুল? 3 নাম্বার। একে দেখো, দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ, এটা সত্য বা ঠিক হবে। 1829 খ্রিস্টাব্দে ডিরোজিও ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, এটা মিথ্যা হবে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন ডিরোজিও নয়, এটা হচ্ছে কি বলে, রামমোহন রায়। তারপর কী হবে, জাতীয় কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে নরমপন্থী বলে চিহ্নিত করা হয়, এটা সত্য হবে। বেমানান খুঁজে বের করো, চিরস্থায়ী রাজওয়ারি মহাজনী মহলারি, এটা হচ্ছে, এটা রাজস্বর, এই যে রাজস্বের, এটা হচ্ছে চিরস্থায়ী রাজস্ব একটা ব্যবস্থা, রাহতোয়ারি একটা মহলারি, কিন্তু মহাজনী নয়, মহাজনীটা হচ্ছে বেমানান। সিধু কানহু চাঁদ বিরসা মুন্ডা, সিধু কানহু বিরসা মুন্ডা এরা হচ্ছে সব সাঁওতাল বিদ্রোহ হচ্ছে নেতা, এই বিরসা মুন্ডার নেতা ছিলেন। তাহলে এখানে চাঁদ হবে। আচ্ছা, স্বরাজ, স্বদেশী, সভা সমিতি, জাতীয় শিক্ষা, এখানে কি হবে? সভা সমিতি হবে। ঠিক আছে, এইটি ছিল। তারপরে এবার 2 নম্বরের কোশ্চেন কী আছে দেখো। 2 নম্বরের প্রথম ছিল যে হচ্ছে 2 নম্বরের তোমাদের করতে হবে 4টা। 2 নম্বর তোমাদের 4টা করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে সূর্যাস্ত আইন কাকে বলে? এটা হচ্ছে পি 119, মানে রায়মার্টিন বইয়ের 119 পৃষ্ঠা। রায়মার্টিন বইয়ের 119 পৃষ্ঠা, দেখো 119 পৃষ্ঠা। এইটা তোমরা, এই যে সূর্যাস্ত আইন, এটা তোমার এখান থেকে এইটা লিখতে হবে। তোমরা হয়তো স্ক্রিনশট মেরে নিতে পারো, এইটি লিখতে হবে। তারপরে বলেছে প্রশ্ন দেখো, যে বলেছে ফরাজি কথার অর্থ কী? ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? 170 পৃষ্ঠায় এর উত্তর আছে, রায়মার্টিন বইয়ের 170 পৃষ্ঠায়। এই দেখো 170 পৃষ্ঠায় ফরাজি কথার অর্থ, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। এই যে ফরাজি কথার অর্থ, ফরাজি আন্দোলন বলতে কী বোঝো, এর মধ্যেই পুরোটারই উত্তর আছে। তারপরে দেখো, তারপরে কি আছে, সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ, 167 পেজ,
167 পেজে দেখো, 167 পেজ, সাঁওতাল বিদ্রোহের দুটি কারণ। দেখো এই সাঁওতাল বিদ্রোহের কারণ, এর মধ্যেই তোমরা দুটি কারণ পেয়ে যাবে, তোমরা ভালোভাবে দেখে নাও এটা। ঠিক আছে, এবার দেখো তারপরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এর প্রথম সভাপতি কে ছিলেন? 207 পৃষ্ঠায়, 207 পৃষ্ঠায় উত্তরের আছে 207, 207-এ দেখো এই যে জাতীয় কংগ্রেস, এটা পুরোভাবেই লেখা আছে। উপনিবেশিক ভারত সরকারের অবসরপ্রাপ্ত স্বরাষ্ট্র সচিব অ্যালান অক্টাভিয়ান হিউমের উদ্যোগে এবং বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে বোম্বাই শহরে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। 1885 খ্রিস্টাব্দে এই অধিবেশনে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়, 1885 খ্রিস্টাব্দে। তাহলে পুরো উত্তরই তোমরা পেয়ে গেলে। তারপরে প্রশ্ন কি বলেছে, বিপ্লববাদের জনক কাকে বলা হয়? কোন বিপ্লবী পরবর্তী ধর্মীয় জীবনে ধর্মীয় গুরু হয়েছিলেন? আচ্ছা, বিপ্লববাদের জনক বলা হয়, এটা 215 পৃষ্ঠাতে আছে। এই দেখো বিপ্লববাদের এটা প্রশ্নটা অন্য। বাসুদেব বলবন্ত ফাদকে কেন স্মরণীয়? এই দেখো, মহারাষ্ট্র তথা ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক ছিলেন বাসুদেব বলবন্ত ফাদকে। একক প্রচেষ্টায় ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধমূলক কিছু কাজ তাকে স্মরণীয় করে রেখেছে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো কি আছে। হ্যাঁ, এবার 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বর বলছে চিরস্থায়ী বন্দোবস্তের দুটি শর্ত লেখো। এটা হচ্ছে ছায়া বইতে আছে, 68 পেজ, 68 পেজ ছায়া। দেখো চিরস্থায়ী বন্দোবস্তের শর্ত দেখো, ভালোভাবে তোমরা দেখে নাও। মোটামুটি দুটি শর্ত তোমরা দেখতে পেয়ে যাবে ভালোভাবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, বলেছে কৃষক সমাজে চিরস্থায়ী বন্দোবস্তের কী প্রভাব পড়েছিল? 72 পেজ ছায়া, 72। দেখো কৃষক সমাজে কি চিরস্থায়ী বন্দোবস্তের কী প্রভাব পড়েছিল, দেখো এই প্রশ্নের এটা উত্তর দেখে নিবে, দেখে নাও ভালো করে। তারপরে কি আছে দেখো, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে দেশীয় শিল্পের অবক্ষয়ের 4টি কারণ লেখো। এটাও ছায়ার হচ্ছে 81 পেজ, দেশীয় শিল্প। দেখো ছায়া, এই যে এই প্রশ্নের উত্তর এইটা। এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে দেশীয় শিল্পের অবক্ষয় সূচনা, 4টি পয়েন্ট তোমরা এখান থেকে লিখে নিবে। দেখো 4টি পয়েন্ট, বেশি নয়, 4টি, বেশি বড় করে লেখার দরকার নেই। তোমার দেখো স্ক্রিনশট মেরে নিবে তোমরা এটা। তারপরে প্রশ্ন দেখো কী আছে, বিদ্যাসাগরের সমাজ সংস্কার আন্দোলন সম্পর্কে টিকা লেখো। এটা রায়মার্টিন 143 পেজে আছে, রায়মার্টিন 143। এটা আমার পুরনো বই, তোমাদের নতুন বইয়ে তোমাদের অন্যরকম পেজ থাকবে। 143, আমি উত্তর যখন দেখে দিচ্ছি তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো এটা হচ্ছে 5 নম্বরের, এটা তোমরা একটু ছোট করে লিখতে পারো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক কার্যাবলী উল্লেখ করো। দেখো প্রথমে কি আছে দেখে নাও, বিধবা বিবাহ আছে, এটা তোমার স্ক্রিনশট মেরে নেবে। তারপরে এই উপরে চলে যাও, এখানে এই যে এটা বহু বিবাহ, বাল্য বিবাহ, এখান পর্যন্ত তোমরা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে তারপরে আছে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হতো? সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিওর দুটি অবদান লেখো। 162 পেজ, 162 পেজ রায়মার্টিন। দেখো এইটা পুরো, এই যে সমাজ সংস্কার আন্দোলনে, এই যে সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিওর যে কোনো দুটি অবদান লেখো। দেখে নাও এই পাশের পেজে আছে আবার, এই দেখে নাও, এটা ভালো করে স্ক্রিনশট তোমরা বেরিয়ে নিতে পারো। আচ্ছা, তারপরে কি বলেছে, আচ্ছা নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? এটাও তোমার এইখানেই পেয়ে যাবে, নব্য বেঙ্গল বা ইয়ং বেঙ্গল আছে, এই যে এইটা তোমরা ভালো করে দেখে নাও। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, ভারত সভা কারা এবং কবে প্রতিষ্ঠা করেন? এই সভার উদ্দেশ্য কী ছিল? রায়মার্টিন 204 পৃষ্ঠায় দেখে নেবো আমরা, 204।
এই দেখো দুটো প্রশ্ন একসঙ্গে আছে। এই যে কবে কারা ভারত সভা প্রতিষ্ঠা করেন, ভালো করে দেখে নাও। তারপরে আছে ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য, এই যে এইটা। তারপরে তারপরে বাকি প্রশ্নের এই যে এইটা স্ক্রিনশট তোমার মেনে নিতে পারো। তারপরে কি বলেছে, বাংলার বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির ভূমিকা আলোচনা করো, 215 পৃষ্ঠা, 215 পৃষ্ঠা। এই যে অনুশীলন সমিতি, এই যে বাংলার বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির লক্ষ্য বা ভূমিকা কী, লক্ষ্য যা ভূমিকাও তা, একই প্রশ্ন এইটা, দেখে নাও। ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, ভারতে রেলপথ নির্মাণের উদ্দেশ্যগুলি কী ছিল, ভারতের রেলপথ নির্মাণের দুটি সুফল এবং কুফল। এটা হচ্ছে 112 পৃষ্ঠায় আছে, 112 পৃষ্ঠায়। এই দেখো, এই যে ব্রিটিশ সরকারের ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্য, এটা পুরোপুরি তোমাদেরকে লিখতে হবে, দেখে নাও ভালো করে, পুরোপুরি লিখতে হবে। আরও একটু ভালো করে দেখে নাও, আমি আবার দেখাচ্ছি। এইটা এই পাশে একটু আছে প্রশ্ন, এইটা এখানে বন্ধ করবে। তারপরে সুফল দুটি, এই যে সুফল দুটি, একটা এই দুটো সুফল, দেখে নাও। ঠিক আছে। তারপরে বলেছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে তুমি কি স্বাধীনতা যুদ্ধ বলা যায়, কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়, আলোচনা করো। এটা 114 পৃষ্ঠা ছায়া, 114 পৃষ্ঠা দেখো, 114 পৃষ্ঠা ছায়া দেখো। এই যে কী আছে দেখো, তুমি কি মনে করো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। দেখে নাও, এটা উত্তর ভালো করে দিয়েছি আমি, আস্তে আস্তে দেখাচ্ছি দেখো। এইটাই উত্তর। আমি যদি একটু ছোটো করেও দেখাই তো তোমার পুরোটা দেখতে হবে, পুরোটা দেখলে আবার মানে অসুবিধা হবে দেখতে। দেখো, এই প্রশ্ন এই শুরু হচ্ছে, এই দেখো এখানে পর্যন্ত উত্তর। ঠিক আছে। তারপরে বলেছে ক্ষুদিরাম বসু কেন বিখ্যাত, 202 পৃষ্ঠা, রায়মার্টিন, 202 ক্ষুদিরাম বসু কেন বিখ্যাত। এই যে এটা তোমরা আগে দেখবে, তারপরে এদিকে চলে আসো। হ্যাঁ ব্যাস, এখানে ছোটো করে দিয়েছে, ছোটো করেই লিখবে ভালো করে পয়েন্ট করে, ব্যাস এইটুকু। ঠিক আছে, ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমাদের এর পরে যদি আরও এই রকম ভিডিও তোমরা চাও, অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করবে, যাতে আমি এই চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। নমস্কার।